তো প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় পর আমরা আবার গভীর মহাকাশে ফিরে যাচ্ছি, কিন্তু এবার শুধু চাঁদে পা রাখার জন্য না, লক্ষ্যটা তার চেয়েও অনেক বড়। চলুন আজ আমরা আর্টেমিস 2 মিশনের সেই 10 দিনের রুদ্ধশ্বাস যাত্রার গল্পটা শুনি, যা মহাকাশ অভিযানের একটা নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। একবার ভাবুন তো, 53 বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর এতগুলো বছর কেটে গেছে। হয়তো সবাই ভেবেছিল আমরা খুব তাড়াতাড়ি চাঁদে ফিরব, কিন্তু অপেক্ষাটা যে এত লম্বা হবে তা কেউ ভাবেনি। যাক, অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। তো প্রশ্নটা আসেই যে এতদিন পর হঠাৎ করে আবার চাঁদে ফেরার এত তাড়া কেন? কারণটা হলো এবারের লক্ষ্যটা একদম অন্যরকম। এটা শুধু চাঁদে পতাকা পুঁতে ফিরে আসার মিশন না, বরং চাঁদকে আমাদের একটা বেস ক্যাম্প বা ঘাঁটি হিসেবে তৈরি করার প্রস্তুতি, যেখান থেকে আমরা মঙ্গলের দিকে পা বাড়াবো। আর আর্টেমিস 2 হলো সেই বিশাল পরিকল্পনার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। আর্টেমিস 2 হলো আর্টেমিস প্রোগ্রামের প্রথম মিশন, যেখানে মানুষ যাচ্ছে। এটাকে বলতে পারেন চাঁদে নামার আগে একটা ফাইনাল ড্রেস রিহার্সাল। মানে আর্টেমিস 3-তে নভোচারীরা যখন সত্যি সত্যি চাঁদের মাটিতে নামবেন, তার আগে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা পরোক্ষ করে নেওয়া। মহাকাশযান, লাইফ সাপোর্ট সিস্টেম, পৃথিবীর সাথে কমিউনিকেশন, সবকিছু একদম নিখুঁতভাবে কাজ করছে কিনা সেটাই নিশ্চিত করা এই মিশনের প্রধান লক্ষ্য। এই 10 দিনের মিশনে নভোচারীরা কিন্তু চাঁদে নামছেন না, তারা একটা বিশেষ পথ ধরে চাঁদের পাশ দিয়ে ঘুরে আসবেন, যেটাকে বলে ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি। আর এটা কিন্তু দারুণ একটা সেফটি ফিচার। ধরুন কোনো কারণে যদি মহাকাশযানের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, তাহলেও কোনো সমস্যা নেই। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি যানটাকে একটা গুলতির মতো করে ঘুরিয়ে সোজা পৃথিবীর দিকে ফেরত পাঠিয়ে দেবে। অসাধারণ, তাই না? তো এই পুরো মিশনের কেন্দ্রে রয়েছেন 4 জন নভোচারী। এরা কিন্তু শুধু পাইলট বা স্পেশালিস্ট নন, এরা হলেন এক নতুন প্রজন্মের মুখ, যাকে বলা হচ্ছে আর্টেমিস জেনারেশন, একটা বৈচিত্র্যময় গ্লোবাল টিমের প্রতিনিধি। চলুন একে একে পরিচিত হই তাদের সাথে। টিমের কমান্ডার হিসেবে দায়িত্বে আছেন রিড ওয়াইসম্যান, একজন অত্যন্ত অভিজ্ঞ নেভি পাইলট এবং নাসার প্রাক্তন চিফ অ্যাস্ট্রোনট। এই জটিল মিশনের জন্য তার অভিজ্ঞতা আর নেতৃত্ব যে কতটা জরুরি তা বলাই বাহুল্য। আর এটা তার দ্বিতীয় মহাকাশ যাত্রা, মানে তিনি জানেন কি করতে হবে। এরপর পাইলটের আসনে আছেন ভিক্টর গ্লোভার, আর তার এই যাত্রাটা কিন্তু একটা ইতিহাস গড়তে চলেছে। তিনি হতে চলেছেন প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি যিনি ডিপ স্পেস বা গভীর মহাকাশে পাড়ি দেবেন। এটা মহাকাশ গবেষণায় বৈচিত্র্যের জন্য একটা বিশাল মাইলফলক। মিশন স্পেশালিস্ট হিসেবে আছেন ক্রিস্টিনা কোচ। তার নামটা হয়তো অনেকেই চেনেন। তিনি কিন্তু ইতিমধ্যেই একজন নারী হিসাবে একটানা সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার রেকর্ড গড়েছেন। আর এই মিশনের মাধ্যমে তিনি আরও একটা ইতিহাস গড়তে চলেছেন, গভীর মহাকাশে পাড়ি দেওয়া প্রথম নারী। আর সবশেষে টিমের চতুর্থ সদস্য হলেন জেরেমি হ্যানসেন। তিনি ক্যানাডিয়ান স্পেস এজেন্সির একজন অ্যাস্ট্রোনট। তার উপস্থিতি এটাই প্রমাণ করে যে মহাকাশ অভিযান এখন আর কোনো একটা দেশের নয়, এটা একটা গ্লোবাল কোল্যাবোরেশন। আর তিনি হতে যাচ্ছেন প্রথম আমেরিকান নভোচারী যিনি চাঁদের এত কাছে যাচ্ছেন। তো এই 4 জন নভোচারীকে চাঁদের পথে নিয়ে যাবে যে অবিশ্বাস্য যানগুলো, চলুন এবার সেগুলোর কথা বলা যাক। আমরা কথা বলছি স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেট আর ওরিয়ন স্পেসক্রাফটের ব্যাপারে। SLS রকেট এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট। লঞ্চের সময়ে এটা যে পরিমাণ শক্তি তৈরি করে তা হল 8.8 মিলিয়ন পাউন্ড থ্রাস্ট। এখন প্রশ্ন হলো, এই 8.8 মিলিয়ন পাউন্ড থ্রাস্ট আসলে কতটা শক্তিশালী? আচ্ছা, আমাদের যে স্যাটার্ন 5 রকেটের কথা মনে আছে, যেটা অ্যাপোলো মিশনের নভোচারীদের চাঁদে নিয়ে গিয়েছিল? SLS তার থেকেও প্রায় 15% বেশি শক্তিশালী। মানে এটা আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য কীর্তি। আর এই যাত্রায় নভোচারীদের 10 দিনের জন্য মহাকাশে বাড়ি হতে চলেছে ওরিয়ন ক্যাপসুল। এর একটা দারুণ নামও দেওয়া হয়েছে, ইন্টিগ্রিটি। নামটা কিন্তু বেশ অর্থপূর্ণ, কারণ প্রায় 3 লক্ষেরও বেশি পার্টসের নিখুঁত ইন্টিগ্রেশন বা সমন্বয়ই তৈরি হয়েছে এই মহাকাশযান। আর এর ওপরেই নির্ভর করছে পুরো মিশনের সাফল্য।
একটা মিশনের প্রথম ৪৮ ঘন্টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাবুন, লঞ্চের মাত্র ৮ মিনিটের মধ্যে রকেটটা পৌঁছে যায় পৃথিবীর হাই অরবিটে। এরপর ক্রুরা, লাইফ সাপোর্ট, কমিউনিকেশন, এমনকি টয়লেট পর্যন্ত সব কিছু তন্ন তন্ন করে চেক করেন। যখন সব কিছুতে সবুজ সংকেত পাওয়া যায়, তখনই শুরু হয় আসল যাত্রা। প্রায় ৬ মিনিটের একটা ইঞ্জিন বর্নের মাধ্যমে ওরিয়ান পৃথিবীর মাধ্যাকর্ষণকে ছিন্ন করে চাঁদের দিকে ছুটে চলে। মিশনের আসল উত্তেজনা কিন্তু শুরু হয় যখন ওরিয়ান চাঁদের কাছে পৌঁছায়। এই পর্যায়ে তারা শুধু চাঁদের অসাধারণ সৌন্দর্যই দেখেন না, তারা নতুন ইতিহাসও তৈরি করতে চান। আর যাত্রার ৬ষ্ঠ দিনে তারা ঠিক সেটাই করলেন, ইতিহাস তৈরি করলেন। কিন্তু প্রশ্ন হলো, সেই ঐতিহাসিক মুহূর্তে তারা আমাদের এই পৃথিবীর থেকে ঠিক কতটা দূরে ছিলেন? ৪,৭১,০৭১ কিলোমিটার। এটা হলো পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে যাওয়ার নতুন রেকর্ড। তারা ৫৪ বছর আগে অ্যাপোলো 13 মিশনের করা রেকর্ডটা ভেঙে দিলেন। ভাবা যায়? সত্যি অবিশ্বাস্য একটা মুহূর্ত। এরপর আসে সেই মুহূর্তটা, চাঁদের যে পাশটা আমরা পৃথিবী থেকে কখনো দেখি না, সেই ফার সাইডের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় প্রায় ৪০ মিনিটের জন্য পৃথিবীর সাথে তাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই মহাজাগতিক নিস্তব্ধতার মধ্যে তারা ছিলেন একদম একা। সেই ৪০টা মিনিট কেমন ছিল, তার অনুভূতি শুধু ওই ৪ জনই বলতে পারবেন। চাঁদের চারপাশ ঘুরে আসার পর শুরু হয় পৃথিবীতে ফেরার যাত্রা। কিন্তু মিশন এখানেই শেষ নয়, বরং সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটা তখনও বাকি ছিল, আর সেটা হলো পৃথিবীর বায়ুমণ্ডলে আবার প্রবেশ করা। একবার কল্পনা করুন, ঘণ্টায় প্রায় ২৫,০০০ মাইল গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে আছড়ে পড়া। এই অসাধারণ গতিতে বাতাসের সাথে ঘর্ষণে ওরিয়নের হিটশিল্ড বা তাপরোধী বর্মের তাপমাত্রা একেবারে চরমে পৌঁছে যায়। এই অগ্নিপরীক্ষা পার হওয়াটাই ছিল তাদের ফাইনাল চ্যালেঞ্জ। আসলে এর আগের আর্টেমিস 1 মিশনে এই হিটশিল্ডে কিছু অপ্রত্যাশিত ক্ষতি দেখা গিয়েছিল। তাই এবার নাসা অনেক বেশি সতর্ক ছিল। ক্রুডের সেফটি নিশ্চিত করার জন্য তারা এবার একটু অন্য অ্যাঙ্গেলে, মানে আরও খারাপভাবে পৃথিবীতে প্রবেশের একটা প্ল্যান করে, যাতে হিটশিল্ডের ওপর চাপটা যতটা সম্ভব কমানো যায়। অবশেষে ১০ দিনের এই মহাকাব্যিক যাত্রা শেষে ওরিয়ন ক্যাপসুল সফলভাবে প্রশান্ত মহাসাগরে ফিরে আসে। এই সাফল্য কিন্তু শুধু একটা মিশনের শেষ নয়, বরং এটা চাঁদে মানুষের স্থায়ীভাবে থাকার এক নতুন যুগের শুরু। আর্টেমিস 2 আমাদের চাঁদের দরজায় আবার কড়া নাড়ার সুযোগ করে দিল। পরের মিশন আর্টেমিস 3 সেই দরজা খুলে ভেতরে পা রাখবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন আমরা শুধু চাঁদে যাব আর আসব না, বরং ওখানেই থাকতে শুরু করব, তখন মানবজাতির ভবিষ্যৎ ঠিক কোন দিকে মোড় নেবে?